নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাঠ করতে চলেছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসির একটি উপন্যাস কেরালায় কিস্তিমাত। এর আগে আমরা মিতিন মাসির হাত ধরে হিমাচল প্রদেশ ঘুরে এসেছি, আর এবারে যাব একেবারে ভারতবর্ষের দক্ষিণে। আসুন তাহলে সকলে মিলে আমরা কেরালায় কিস্তিমাতের প্রথম পর্বটি শুনে নিই। ত্রিবান্ধাম এক্সপ্রেস এর্নাকুলাম টাউন পেরোনোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল নামার তোড়জোড়। পার্থ আর মিতিন সিটের তলা থেকে টেনে টেনে জিনিস বের করছে। টুপুরও হাত লাগালো মাসিমেশোর সঙ্গে, গুনছে লাগেজ, মনে মনে হিসেব করে রাখছে সুটকেস আর কিটব্যাগের। বুমবুমও বেজায় ব্যস্ত, হঠাৎ তড়িঘড়ি চিপস শেষ করছে, যেন স্টেশন এসে গেলে কেউ তার হাত থেকে ছিনিয়ে নেবে প্যাকেট। টুপুর একবার হাত বাড়াতেই ঝট করে সরে গেল বুমবুম। চিপসের মতো মহামূল্যবান খাবার ভাগাভাগিতে সে মোটেই রাজি নয়। টুপুরের মা বাথরুমে গিয়েছিলেন, ফিরেই বোতল থেকে ঢকঢক করে খানিক জল খেয়ে বললেন, কি রে মিতিন, তোর জামাইবাবু যে দেখি এখনো বসে বসে ঠুলছে, এবার তাকে একটু নড়াচড়া করতে বল। একটু আগে বাবাকে খুঁচিয়ে খুঁচিয়ে জাগিয়েছে টুপুর। দুপুরে খাওয়া দাওয়ার পর জব্বর এক ঘুম লাগিয়েছিলেন অবনী। ওপরের বার্থ থেকে অবরোহণ করলেন এই মাত্র, এখনো তার ঘোর কাটেনি। হাই তুলতে তুলতে বললেন, আবার আমায় নিয়ে পড়লে কেন? না বলে পারছি না তাই। ট্রেনে ওঠার পর তো কুটোটি নাড়নি, রাত্রিরে তোমার চাদর কম্বল পর্যন্ত পেতে দিতে হয়েছে, এবার অন্তত কিছু করো। আহা, ওরা তো করছে, কেন মিছে মিছে ওদের ডিস্টার্ব করব? জানো না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আলসে লোকের কত যে বাহানা। সাহেলি ঠোঁট বেঁকালেন, কুড়ের ডিম কোথাকার। উৎসাহ দেখিয়ে কাজ পণ্ড করার চেয়ে কুড়ে হওয়া ঢের ভালো। লাকসই জবাব দিতে যাচ্ছিলেন সহেলি, মিতিন তাড়াতাড়ি থামালো। সিটে বসে হাত ঝাড়তে ঝাড়তে বলল, অবনীদা, আপনার সেই কেরালায় ছাত্র আসবে তো স্টেশনে? অবশ্যই। অবনী মাথা দোলালেন। আমি বলেছি আর সুনীল আসবে না, এ কি হতে পারে? আমাকে সে অসম্ভব অ্যাডমায়ার করে। দেখব ভক্তি শ্রদ্ধার নমুনা। সহেলি ফের ফোঁস করে উঠলেন, আমি কিন্তু তার সঙ্গে সারাক্ষণ হিন্দি ইংরাজি চালাতে পারবো না, আগে থাকতেই বলে দিচ্ছি। আহা, কতবার তোমায় বলবো, নামে কেরালাইট হলেও সুনীল নাথিয়াল প্রায় বাঙালি। ওর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই তো কলকাতায়। কেরলে চলে এসেছে তো মাত্র বছর 5। ওর বাংলা শুনলে তোমার তাক লেগে যাবে। বলতে বলতে মিতিনের দিকে ফিরলেন অবনী। জানো তো, কলেজে সুনীল একবার বাংলা নাটকে অভিনয় করেছিল। এলেবেলে রোল নয়, দাড়ি গোফ লাগিয়ে একেবারে নরক গুলজারের ব্রহ্মা। টুপুর হেসে ফেলল। কদিন ধরে অবিরাম সুনীল প্রশস্তি শুনছে বাবার মুখে। সুনীল কত গুণী, সুনীল কত নম্র, কত ভদ্র। সুনীলের মতো মেধাবী ছাত্র নাকি কালে ভদ্রে পাওয়া যায় না। ইতিহাসের ছাত্র ছিল সে, দারুণ চোস্ত ইংরাজি লিখত। তার লেখা একটা ইংরাজি প্রবন্ধ পড়ে নাকি ডেকে চাকরি দিয়েছিল নামী সংবাদপত্র মর্নিং হেরাল্ড। কলকাতা ছেড়ে চলে এলেও এখনো সে কলকাতাকে ভোলেনি। নিয়মিত যোগাযোগ রাখে পুরনো বন্ধুদের সঙ্গে, অধ্যাপকদের সঙ্গে। বিজয়া নববর্ষে কার্ড তো পাঠাই, ফোনও করে মাঝে মধ্যে। তা সে সুনীল নাথিয়ালের টুপিতে আর একটা পালক যোগ হলো বাংলা নাটকে অভিনয়। এহেন সুনীলকে তো তাহলে দেখতেই হয়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মিনিট 10 মধ্যেই এসে পড়ল এর্নাকুলাম জাংশন। প্ল্যাটফর্মে নেমে টুপুররা জিনিসপত্র জড়ো করছে। হাঁপাতে হাঁপাতে হাজির এক বছর 30 যুবক। অবনীকে প্রণাম করে দুদিকে দুহাত মেলে দিল। ওয়েলকাম স্যার, ভগবানের নিজের দেশ কেরালে আপনাদের সুস্বাগতম। অবনী প্রায় বিগলিত,
খুশি খুশি মুখে আলাপ করিয়ে দিলেন সকলের সঙ্গে। সহেলিকে প্রণাম করল সুনীল, পার্থর সঙ্গে করমর্দন, মিতিনকে হাত জোর করে নমস্কার, টুপুরকে হাই, বুমবুমকে গাল টিপে হ্যালো। 7 বছর বয়স হয়েছে বুমবুমের, গাল টিপলে সে এখন ভীষণ রেগে যায়। গোমরা হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মিতিনের পরিচয় পেয়ে সুনীল বেজায় উচ্ছ্বাসিত। কোনো মহিলা গোয়েন্দা নাকি সেই প্রথম দেখছে। কম করে 10 বার বলল, আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য। সুনীলকেও প্রথম দর্শনে মোটামুটি পছন্দ হয়ে গেল টুপুরের, তবে খানিকটা নিরাশ হয়েছে। নাটকের ব্রহ্মার চেহারা আরও একটু জবরদস্ত হবে বলে কল্পনা করেছিল। সুনীল রীতিমতো ছোটোখাটো রোগাসোগা, গায়ের রং শ্যামলাই বলা যায়। গলার স্বরও মোটেই গমগমে নয়, বরং মিহি মিহি। তবে হ্যাঁ, সুনীলের চোখ মুখ ভারী ঝকঝকে, বিশেষ করে চোখ। চশমার আড়ালে কালো মণি দুটো জলজল করছে। কথাবার্তার ধরনও খুব আন্তরিক, যেন তারা সবাই সুনীলের অনেক দিনের চেনা। সদলবলে স্টেশনের বাইরে এলো টুপুরেরা। 7টা বাজে, তবে এখানে সন্ধে তেমন গাঢ় হয়নি। ভারতের পশ্চিম প্রান্তে সূর্য অনেকটা দেরিতে ডোবে টুপুর জানে। রাস্তাঘাটের আলো অবশ্য জ্বলে গেছে, হ্যালোজেনের দুতিতে উজ্জ্বল হয়ে আছে চত্বরটা। অক্টোবরের শেষ, তবে সমুদ্রের ধারে বলে বাতাসে আদৌ ঠান্ডা ভাব নেই, একটু যেন গরম গরমই লাগছে। সুনীল গাড়ি এনেছে, টাটা সুমো। একটু খেলিয়ে ছড়িয়েই বসলো সকলে। পার্থ আর সুনীল ড্রাইভারের পাশে, পেছনে লটবহর সমেত বুমবুম আর টুপুর, বাকিরা মধ্যিখানে। সুনীলের নির্দেশে গাড়ি স্টার্ট দিল ড্রাইভার। সিটে শরীর ছেড়ে দিয়ে অবনী বললেন, আমাদের জন্য হোটেল দেখে রেখেছ তো সুনীল? আগে হ্যাঁ স্যার। সুনীল বাধ্য ছাত্রের মতো ঘাড় নাড়ল। 2-3টে জায়গায় কথা বলে রেখেছি, আপনাদের যেটা পছন্দ হয়। কোথায় সেগুলো, কতদূর? এর্নাকুলাম টাউন স্টেশনের কাছে, চিত্তুর রোডে। আমরা কি এর্নাকুলামে থাকবো, কোচিতে থাকবো না? স্যার, এর্নাকুলাম আর কোচিকে আমরা সেভাবে আলাদা করে দেখি না। সুনীল মৃদু হাসল। অবশ্য তাফাৎ যে একেবারেই নেই তা নয়। আরব সাগরের পাড়ে মেনল্যান্ডটা এর্নাকুলাম, আর খানদাসিক দ্বীপ মিলিয়ে কোচি। তার মধ্যে বোলাঘাট্টি আইল্যান্ড আছে, ভাইপিন আছে, গন্ডদ্বীপ, নারাক্কাল। সবচেয়ে বড় অবশ্য মাট্টানচেরি। মেনল্যান্ড আইল্যান্ড সব মিলিয়ে এখন কোচি পৌরসভা। ডিস্ট্রিক্টের নাম এর্নাকুলাম। মিতিন পেছন থেকে প্রশ্ন করল, উইলিংডন বলে একটা দ্বীপ আছে না, যেখানে কোচি স্টেশন, এয়ারপোর্ট? কোচি বন্দরও তো উইলিংডনে। ওটা তো কৃত্রিম দ্বীপ ম্যাডাম। 4-এর দশকে কোচি বন্দরের নব্যতা খুব কমে গিয়েছিল। বড় জাহাজ টাহাজ ঢোকা নিয়ে সমস্যা হতো। তখন রবার্ট ব্রিস্টো নামে এক সাহেব বন্দরের গভীরতা বাড়ানোর জন্য ড্রেজিং চালান। তাতে যে বিপুল পরিমাণে মাটি উঠেছিল, তাই দিয়েই তৈরি হয় উইলিংটন। সাইজ নেহাত ছোট নয় দ্বীপটার, প্রায় 1000 একর। ওই উইলিংটন তৈরি হয়েছিল বলেই ব্রিজ দিয়ে দিয়ে মেনল্যান্ডের থেকে মাট্টানচেরি পর্যন্ত জুড়ে দেওয়া গেছে। তবে হোটেল বেশিরভাগই মেনল্যান্ডে। উইলিংটনের ওদিকে হোটেল খুব কস্টলি, সংখ্যাতেও তত বেশি নয়। থাকার পক্ষে তাই এই দিকটাই ভালো। সুনীল কথা বলে বেশ গুছিয়ে। বাংলা বেশ ঝরঝরে বটে, তবে একটা দক্ষিণী টানও রয়েছে। বাঙালিদের সঙ্গে এখন মেলামেশা কমে গেছে, হয়তোবা সেই জন্যেই। সুনীল নাথিয়ালের বক্তৃতা শুনতে শুনতে বাইরেটা দেখছিল টুপু। শহরটা বেশ পরিষ্কার, চারিদিকে ঝকমক করছে দোকানপাট। রাস্তা তেমন চওড়া নয়, তবে যথেষ্ট মসৃণ। কলকাতার মতো পদে পদে ঝাঁকুনি খেতে হয় না। সবুজও চোখে পড়ে এদিকে ওদিকে। মাঝে মাঝে নজরে আসে নারকোল গাছ, কলা গাছ। হঠাৎই সুনীল বলল,
আপনারা কিন্তু বড় কম দিনের জন্য কেরালে এলেন স্যার। অবনীর বদলে পার্থ উত্তর দিল, উপায় নেই ভাই, কলকাতায় এই অধমের একটা ছোটোখাটো ব্যবসা আছে, প্রেস। একগাদা কাজ নিয়ে বসে আছি। কালী পুজোর আগে ফিরতে না পারলে কারবারে লাল বাতি জ্বলে যাবে। তা বললে মাত্র 1 সপ্তাহ? হুম, 8 দিন। কাল সানডে টু নেক্সট সানডে তো আছি, ট্রেনে উঠবো আবার সেই সোমবার। মাত্র 8 দিনে কি দেখবেন? কেরল ছোট স্টেট ঠিকই, তবে এখানে পাহাড়, জঙ্গল, সমুদ্র সবই তো আছে। কতটুকু আপনারা কভার করতে পারবেন? বেশি ঘোরাঘুরির দরকারই বা কি? অবনী বলে উঠলেন, 2-3 দিন তোমার সঙ্গে কোচিতে থাকবো, তারপর সোজা পাড়ি দেব কোভালাম। সেখান থেকে ফের কোচি হয়ে ব্যাক। সে কি স্যার, কেরলে এসে মুন্নার পেরিয়ার কোথাও যাবেন না? নীলগিরি হিলস না ঘুরলে তো কেরল বেড়ানোর অর্ধেক আনন্দেই মাটি। তারপর আলেপ্পি কইলেন। আলেপ্পিকে তো প্রাচ্যের ভেনিস বলে না? পার্থ ফুট কাটল। আলেপ্পিতে নাকি শহরের মধ্যে দিয়ে নৌকো চলে। চলে তো। আলেপ্পির লেকে নৌকা বিহার একটা দারুণ এক্সপিরিয়েন্স। কৈলানেও আছে অষ্টমুড়ি লেক। সমুদ্রের ব্যাকওয়াটারে তৈরি এরকম ন্যাচারাল লেক কিন্তু আর কোথাও পাবেন না। টুপুর পুট করে জিজ্ঞাসা করে বসলো, ব্যাকওয়াটারটা কি? যে জলটা সমুদ্র থেকে এসে খাড়িতে আটকে থাকে, কিংবা যে জল ল্যান্ডে এসে থেকে যায়। মিতিন ঘাড় ঘুরিয়ে বলল, কেরলে এই ব্যাকওয়াটার ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কোথাও সে লেক, কোথাও সরু খালের মতো। সেখানে নৌকা বাওয়া হচ্ছে, লঞ্চ চলছে। ইনফ্যাক্ট কচি থেকে কুইলেন তো ব্যাকওয়াটার ধরে ধরেই চলে যাওয়া যায়। সুনীল সায় দিল। বিদেশিরা এই ভ্রমণটাকে খুব পছন্দ করে। একে বলা হয় ব্যাকওয়াটার ক্রুজ। এই ট্রিপ মিস করলে কিন্তু স্যার আক্ষেপ থেকে যাবে। বলছো? হ্যাঁ স্যার। তারপর ধরুন আলেপ্পি কুইলেনের সুন্দর সি বিচ আছে। ভারকালার বিচ তো দুর্দান্ত। ওরকম সূর্যাস্ত পৃথিবীর কোথাও দেখা যায় না। তুমি তো ভারী মুশকিলে ফেলে দিলে হে। তুমি তাহলে একটা ট্যুর প্ল্যান ছকে দাও। এই তো স্যার, এতক্ষণে আপনি লাইনে এসেছেন। সুনীল হো হো হাসল। উল্লাসিত মুখে বলল, সে আমি করে দেব। আপনারা গাড়ি নিয়ে ঘুরবেন তো? হ্যাঁ, গাড়ি তো লাগবেই। কাহাতক বাসে বাসে ট্যাঙস ট্যাঙস করে ঘোরা যায়। আমার তো অন্তত পোষাবে না এই বয়সে। কথার মাঝেই টাটা সুমো থেমেছে এক হোটেলের দরজায়। 4 তলা বাড়ি। মাথার ওপর লাল সবুজ আলোয় ঝিকমিক করছে নাম, রেবতী ইন্টারন্যাশনাল। লাউঞ্জে পা রেখেই হোটেলটা মনে ধরে গেল সকলে। শ্বেত পাথরের মেঝে, দেওয়ালগুলো আয়নায় মোড়া। মাথার ওপর ঝুলছে পেল্লাই সাইজের ঝাড়বাতি। দামি দামি বেতের সোফা চমৎকার করে সাজানো। নানা রকম পাতাবাহারের টব শোভা পাচ্ছে চতুর্দিকে। রুম চার্জও খুব একটা বেশি নয়, মোটামুটি সাধ্যের মধ্যে। পার্থ তবুও দরাদরি না করে থাকতে পারে না। কেতাদুরস্ত রিসেপশন কাউন্টারে স্যুটটাই পরা কর্মচারীটির সঙ্গে মিনিট 8-10 লড়ে আরও খানিকটা কমিয়ে ফেলল ভাড়া। নেওয়া হলো 2টো ঘর। একটাতে থাকবে সহেলি, মিতিন আর টুপুর। অন্যটায় বুমবুমকে নিয়ে পার্থ, অবনী। রুমে ঢুকেই বুমবুমের দম শেষ। গাড়িতেই ঢুলছিল, তাকে টিভি চালিয়ে বসিয়ে দেওয়া হলো কার্টুন চ্যানেলের সামনে। তবু সে ঘুমিয়ে পড়েছে। পার্থ পড়ে মরি দৌড়লো তার খাওয়ার ব্যবস্থা করতে। সহেলি ও কাহিল শুয়ে পড়লেন নরম গদিওয়ালা বিছানায়। সুনীলকে নিয়ে অবনীদের ঘরে এসে বসল মিতিন, পায়ে পায়ে টুপুরো। বেয়ারাকে কফি দিতে বলা হয়েছিল। হুকুম করতে না করতে কফি পট হাজির। টুপুর সবাইকে কফি ঢেলে দিল। মাপ করে দুধ মেশালো কাপে, চিনিও। এখন তার ক্লাস 9। এসব টুকিটাকি কাজ সে ভালোই পারে। নিজেও 1 কাপ কফি নিয়ে বসেছে বিছানায় আছোয়া অবনীর পাশটিতে। মিতিন আর সুনীল সোফায় কথা বলছে টুকটাক।
কাপে চুমুক দিয়ে সুনীল বলল, তাহলে একটা কাজ করা যাক ম্যাডাম, কাল পরশু আপনারা দুদিন কোচিতে থাকুন, আমি কালকের দিনটা ছুটি নিয়ে রেখেছি, পরশুটা ম্যানেজ করে নেব, যতটা পারি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব আপনাদের। তারপর থার্ড ডে ভোরে রওনা হয়ে যান মুন্নার, সেখানে এক রাত থাকুন, পেরিয়ারে 2 রাত, আলেপ্পিতে 1, কভালামে 1, তারপর ফিরে কোচি থেকে ট্রেন ধরবেন। নিতিন বলল, কিন্তু আমার দিদি যে কন্যাকুমারিকাতেও 1 রাত থাকতে চায়। কোভালাম থেকে কন্যাকুমারিকা তো কাছেই, তাই না? ঘন্টা 2 মতো লাগে। তাহলে কোচিতে 2 দিন না থেকে কন্যাকুমারিকাতেও যদি 1টা রাত থাকতে পারি, কাল সারাদিন কোচি ঘোরা হয়ে যাবে না? পারবেন কি? বড্ড ধকল পড়বে। কেন? ধরুন একবেলা কোচির দ্বীপগুলো দেখতে গেলেন, সকাল 9টার বোট ধরলে ফিরতে ফিরতে 1টা-1:30, তক্ষণে কি আর মিউজিয়ামে ছিটতে পারবেন? ভাবছিলাম বিকেলে আবার বোটে করে আপনাদের সূর্যাস্ত দেখাতে নিয়ে যাব। সূর্য আরব সাগরে ডুবে যাচ্ছে, দৃশ্যটা কি অপূর্ব ভাবুন। তারপর সন্ধ্যাবেলা কথাকালী নাচের প্রোগ্রাম দেখতে তো একবার যাওয়াই উচিত। ওটা কোচির অবশ্যই দর্শনীয় বস্তু। এছাড়া একটা হিলস প্যালেস আছে, সেখানে কোচির রাজারা থাকতেন, ভালো পাখিরালয়ও আছে। একদিনে এত কিছু কি করে ম্যানেজ করবেন? অবনী হাত নেড়ে বললেন, কাটছাট করো, কাটছাট করো, ওই দ্বীপগুলো দেখা হলেই তো যথেষ্ট, ওগুলোর একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। নাচটা দেখবেন না স্যার? সুনীল ঈষৎ মনক্ষুণ্ণ যেন। শরীর আর দিচ্ছে না বুঝলে, টানা 44 ঘন্টা ট্রেন জার্নি, এ কি মুখের কথা? কালকের দিনটা একটু হালকা হালকা বেড়ানোই ভালো। এর সঙ্গে মিতিন যা বলছে তাতে তো আবার পরশু ভোরেই যাত্রা, বডিটাকে তার আগে একটু রেস্ট করতে দিতে হবে না? যা বলবেন স্যার। সুনীল মাথা নাড়ল। তাহলে সকাল 8টার মধ্যে রেডি থাকুন, 9টার বোটে আমরা সাইট সিইংটা বেরিয়ে পড়ব। 8টা? অবনীর মুখ কাঁদো কাঁদো। তোমাদের এখানে তো 7টার সময় ভোরই হয় সুনীল। একটু দেরিতে হয়, তবে 7টা নয় স্যার, 6টা 6:30। আর 9টার বোটে না গেলে সেই আবার 2টোয়, ফিরে তো আর সানসেট ট্রিপও যেতে পারবেন না। সুনীল, লক্ষ্মী ছেলে, তোমায় একটা অনুরোধ করব। কি? ওই 2টোর বোটটাই থাক, সমুদ্রে সূর্যাস্ত দেখে কি এমন হাত পা গজাবে, ও তো আমি পুরীতে দেখেছি। টুপুরা থাকতে পারল না, বলে উঠল, পুরীতে সানসেট নয় বাবা, সানরাইজ দেখেছি। ওই হলো, 2টোরই তো রং এক। দেখো সিস্টার, আমার কিন্তু এখানে দোষ নেই। সুনীল হাত উল্টে দিল। তোমার বাবার জন্যই কিন্তু তোমার সূর্যাস্ত দেখা হবে না। তুমি আর ওকে উস্কিও না তো, যদি সময় থাকে ফেরার পথে যখন কোচি আসবো তখন দেখে নেব। পার্থ ঘরে এসেছে, কাঁধে ঘুমন্ত বুমবুম। তাকে খাটে শুয়ে কালকের প্রোগ্রামটা শুনল পার্থ। সেও অবনীর সঙ্গে একমত। বেড়াতে এসে নাকি বেশি হুটোপাটি করতে নেই, একটু জিরিয়ে ঘোরাই ভালো, তা সে 8 দিনের ট্যুরই হোক কি 80 দিনের। অগত্যা হাল ছেড়েছে সুনীল, উঠে পড়ে বলল, বেশ তাই হোক, আমি দুপুরেই আসব, কিন্তু আমার একটা অনুরোধ আপনাদের রাখতেই হবে। সন্ধেবেলায় কথাকলি নাচ? সে গেলেন তো ভালো, না গেলেন তো না গেলেন, তবে রাতে কিন্তু আমাদের বাড়িতে আপনাদের সবাইকে ডিনার করতেই হবে, আমার মা পাই পাই করে বলে দিয়েছেন। এটা কি একটু বেশি অত্যাচার হয়ে যাবে না? অবনী অপ্রস্তুত মুখে বললেন, 6টা লোক মিলে তোমাদের বাড়ি গিয়ে উপদ্রব করব? কি বলছেন অবনীদা? ভুরিভোজের আমন্ত্রণ পেয়ে পার্থ যথারীতি আহ্লাদিত। চকচকে চোখে বলল, সুনীলের মা আদর করে খাওয়াতে চাইছেন, যাওয়া তো আমাদের কর্তব্য, আমরা অবশ্যই যাব সুনীল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ তো আমাদেরই দেওয়া উচিত,
এত দূরে এসে একটা নেমন্তন্ন জুটে গেল। পার্থ গুছিয়ে বসলো। তবে ভাই, আমার দুটো জিজ্ঞাস্য আছে। কি দাদা? এক, তোমরা কি নারকোল তেলে রান্না করো? না দাদা, আমরা বাদাম তেল খাই। সত্যি বলতে কি, আমাদের এখানে এখন বাদাম তেলেরই চাল বেশি, বিশেষ করে শহরে। গুড। 2 নম্বর, তোমরা কি ভেজিটেরিয়ান? পাক্কা ননভেজ। সুনীল হেসে ফেলল। আমরা আপনাদের মতোই মৎস্যভোগ দাদা, শুধু সমুদ্রের মাছ একটু বেশি খাই, এই যা। তবে কাল আপনাদের জন্য মিঠে জলেরই মাছ থাকবে। আমার সব চলে, আর চিংড়ি হলে মিঠে জলেরই বাকি, নোনা জলেরই বাকি। সুনীলের হাসি আরও চওড়া হলো। আপনার জন্য চিংড়িই থাকবে দাদা। অতি উত্তম। যাও, আজকেই গিয়ে তোমার মাকে আমার প্রণাম জানিয়ে দিও। আমার মা বাঙালি খানাটাও খুব ভালো বানান। কম দিন তো কলকাতায় ছিলাম না আমরা, প্রায় 16 বছর। বাবা রিটায়ার করে চলে এসেছেন, কিন্তু এখনো পোস্ত খাওয়াটা বলেননি। মাঝে মাঝেই মা ঝাল ঝাল আলু পোস্ত রান্না করেন। বাহ বাহ, কাল তাহলে একটু আলু পোস্তও রেখো। বেশ, তাও থাকবে। সুনীল হাসতে হাসতে ঘড়ি দেখল। আজ তাহলে আসি, আপনারা টায়ার্ড আছেন, বিশ্রাম করুন। কাল ঠিক দুপুর 1টায় আমি হাজিরা দেব। সুনীল চলে যেতেই টুপুর চোখ পাকিয়েছে। তুমি কি হেংলু গো পার্থমেশু, এভাবে কেউ খাওয়ার কথা বলে? অন্যায়টা কি আছে? গিয়ে খাবার দেখে নাকশিট করবি, ফিরে এসে নিন্দে করবি, তার চেয়ে আগেই খোলাখুলি কথা হয়ে যাওয়া ভালো নয়? ও বেচারারও আর কোনো মেনু নিয়ে টেনশন থাকলো না। মিতিনের মুখে চাপা হাসি, বলল, একদিক দিয়ে তোর মেশো অবশ্যই ঠিক করেছে। পেটে খিদে মুখে লাজ করে তো আমরা অনেক সময়ই ঠকি। তোর মেশোর মুখে যখন দক্ষিণী খানা রোচেই না। আমার কিন্তু ভালোই লাগে। সে তো আমারও। একদিন কেরেলিয়ান ডিশ খেলে একটু অন্যরকম স্বাদও পেতাম। অবনী বলে উঠলেন, এবার খাওয়ার গল্প একটু থামাবে? যাও, মাসি বঞ্জি এখন কেটে পড়ো তো, ঘরে গিয়ে ফ্রেশ হও। আমি আর পার্থ ততক্ষণে একটু মাথা ছাড়াই। আপনারা আবার দাবা নিয়ে বসবেন? মিতিন ভুরু কোচকাল। ট্রেনে 44 ঘন্টার মধ্যে অন্তত 18 ঘন্টা দাবা খেলেছেন, তাও আশ মিটল না। দানটা শেষ হয়নি যে। এখনো পার্থর একটা গজ, একটা নৌকা, একটা ঘোড়া জীবিত। আমার একটা নৌকা, 2টো গজ। পার্থ বলল, বড়েও আছে আমাদের 3টে করে, এখনো যে কেউ জিততে পারি। টুপুর মিতিন মাসির দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালো। সত্যি, বাবা আর পার্থমেশো পারেও বটে। এবার বেড়াতে বেরোনোর সময় বাবাকে মোটা মোটা বই নিতে দেওয়া হয়নি, তাই প্রতিশোধ নেওয়ার জন্যই যেন বাবা মেতে আছে ওই 64 ঘরের খেলায়। প্রথম গেম শুরু হয়েছিল হাওড়া ছাড়ার পরপরই, এখনো চলছে সেটাই। খেলার সময় দুজনেরই বাহ্যজ্ঞান লোপ পায়, ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না। বাবা তখন ক্রামণিক, তো পার্থমেশো কাসপার্ভ। একটা চাল দিতে 1.5-2 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। আবার চাল দেওয়া মাত্রই তা ফেরত নেওয়ার জন্য বায়না জুড়ে দেয় দুজনে। জোর তর্ক বাঁধে তখন, দুজনেই মুঠো পাকায়, গড়গড় করে। সে এক দৃশ্য বটে। এবার গোটা ভ্রমণে দুজনে ওই একই গেম চালাবে বলে মনে হয়। অবনী শয্যা ছেড়েছেন, টেবিলের কাছে গিয়ে লাল কিট ব্যাগ খুললেন, হাতড়াচ্ছে। বিস্ময়ের সুরে বলে উঠলেন, কি ব্যাপার, দাবার বোর্ডটা গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। পার্থ হেসে বলল, ও অবনীদা, ওটা তো আমার ব্যাগ, আপনারটা তো কাবার্ডে। বলতে বলতে গিয়ে অবনীর কিডস ব্যাগখানা বার করেছে পার্থ। 2টো ব্যাগই হুবহু এক, রং, সাইজ, এমনকি মনোগ্রামটাও। 2টো টি শার্টের সঙ্গে একটা ব্যাগ ফ্রি দিচ্ছিল বলে 4খানা টি শার্ট কিনে ফেলেছিল পার্থ। একটা ব্যাগ উপহার দিয়েছে অবনীকে, এবং দুজনেই মাঝে মাঝে ব্যাগ গুলিয়ে ফেলছে। ক্যামেরা বের করতে গিয়ে অবনীর ছাতা টানছে পার্থ।
নিজের টুথব্রাশ ভেবে পার্থর টুথব্রাশে দাঁত মেজে আসছে অবনী। কেলোর কীর্তি কাণ্ড আর কাকে বলে। ফোল্ডিং বোর্ড বের করে দুই ভাইরাই নেমে পড়েছেন রণক্ষেত্রে। মিতিন চলে গেল পাশের ঘরে। টুপুরও উঠল। যেতে কি আর একবার চোখ পড়ল ব্যাগ দুটোয়। ফিক করে হেসে ফেলল টুপুর। যমজ ব্যাগ নিয়ে একটা রহস্য কাহিনী ফাঁদলে কেমন হয়? দারুণ জমে যাবে কিন্তু গল্পটা। সি লর্ড জেটি থেকে মোটরবোট ছাড়ল দুটো প্যাচে জনসত্তর যাত্রী নিয়ে। তীর তীর জল কেটে চলেছে আরব সাগরের অভিমুখে। দেখতে দেখতে দূরে সরে গেল এর্নাকুলাম। জলযানটিতে বসার ব্যবস্থা অতি চমৎকার। ডেকে খান 40 চেয়ার, নিচের খোলেও বসতে পারে জনা 50-60। খোল মানে বদ্ধ কিছু নয়, চতুর্দিকে জানালা। প্রকৃতি দর্শনে কোনো অসুবিধে নেই। হু হু হাওয়া বইলেও রোদ্দুর আজ বড্ড চড়া। তা তাড়াতে বেশিরভাগ যাত্রীরাই ভিড় করেছে নিচের তলায়। এক কেরলীয় গাইড হাত মুখ নেড়ে বর্ণনা দিচ্ছে যাত্রাপথের। ভাষাটা ইংরেজি, তবে উচ্চারণের গুণে তামিল মালায়ালাম বলেও চালিয়ে দেওয়া যায়। একটি বর্ণ বোধগম্য হচ্ছিল না টুপুরের, উসখুস করছিল। টের পেয়ে সুনীল বলল, কি সিস্টার, ওপরে যাবে নাকি? বুম বুম তো এক পায়ে খাড়া, শুনেই নাচছে। চলো না প্লিজ। সহেলি জানালার ধারে গুছিয়ে বসেছেন। বললেন, আমি বাপু ছায়া ছেড়ে নড়ছি না। অবনী বললেন, আমিও এখানে দিব্যি আছি, ফুরফুরে হাওয়া খাচ্ছি। এক কাজ করো, তোমার ছাতাটা ওদের বের করে দিয়ে দাও, একটু তো রোদ আটকাবে। অবনীর লাল ব্যাগখানা আনা হয়েছে সঙ্গে। তাতে কি আছে আর কি নেই? চিপস, চানাচুর, ফ্রুটকেক, বিস্কুট, ডজনখানেক কলা, লাড্ডু, বড় বোতলে জল, ঢাউস কোল্ড ড্রিঙ্কস, ঘাম মোছার তোয়ালে, ছাতা, টর্চ, এমনকি পেতে বসার খবরের কাগজও। মিতিন ব্যাগ খুলে শুধু কোল্ড ড্রিঙ্কের বোতলটা তুলে নিল। বলল, এই উথাল পাতাল হাওয়ায় ছাতা খোলা যাবে না রে দিদি। বুমবুমকে তাহলে বেতের টুপিটা অন্তত পরিয়ে দে। বুমবুমের তর সইছে না। কোনো রকমে টুপি চড়িয়ে টুপু সুনীলের সঙ্গে লাফাতে লাফাতে চলে গেল ওপরে। প্রখর উত্তাপে জনা 10-12 যাত্রী রয়েছে ডেকে, বেশিরভাগই বিদেশি। দামি ক্যামেরায় সাহেব মেম সাহেব ছবি তুলছে পটাপট। পার্থ মেশো ক্যামেরা কাঁধে উঠে এলো দোতলায়। রেলিংয়ের ধারে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য ফোকাস করছে। বুম বুম উত্তেজিত মুখে নির্দেশ দিচ্ছে বাবাকে। মিতিন আর টুপুরের দুজনের পরনেই আজ সালোয়ার কামিজ। রোদ বাঁচাতে ওড়নায় মাথা ঢাকলো টুপুর। মিতিনকে জিজ্ঞেস করলো, ডান দিকে ওটা কি আইল্যান্ড গো? বলঘাটি, সুনীল উত্তর দিল। ওখানে যে সাদামাতা বাড়িটা দেখছো, ওটা একটা ডাচ প্যালেস, এখন অবশ্য হোটেল। ওই দ্বীপে একটা গলফ খেলার মাঠও আছে। শীতকালে অনেকে পিকনিক করতে যায় বলঘাটিতে। আমরা কি ওই ডাচ প্যালেসটা দেখতে যাচ্ছি? না না, সেটা তো মাটন চেরিতে। সেই প্যালেসের হিস্ট্রি ভারী অদ্ভুত। ডাচ মানে এলান্দাজরা ওটা মোটেই তৈরি করেনি। প্রাসাদটা আদপে পর্তুগিজদের বানানো। এদিকে ডাচ প্যালেস নাম, ওদিকে বানিয়েছে পর্তুগিজ। ইয়েস সিস্টার, যেসব পর্তুগিজ আমাদের দেশে এসেছিল তারা বেশিরভাগই তো সুবিধার লোক ছিল না। হয় ছিল জলদস্যু, নয়তো লুঠেরা, খুনে। তা ওই রকম এক বজ্জাত পর্তুগিজ এক হিন্দু মন্দিরে লুটপাট চালিয়েছিল। খবর পেয়ে কোচির রাজা তো চটে লাল। তখন রাজাকে শান্ত করার জন্য পর্তুগিজরা আস্ত একখানা প্রাসাদ তৈরি করে রাজাকে উপহার দেয়। প্রায় 450 বছর আগে, 1555 সাল। কোচি তখন ছিল পর্তুগিজদের কলোনি। শাখানেক বছর পর ডাচরা এসে পর্তুগিজদের হটিয়ে দেয় এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার তারা ওই প্রাসাদ ভেট দেয় কোচিরাজকে। তার মানে একই প্যালেস দুবার উপহার দেওয়া হলো? হল, রাজাকে সন্তুষ্ট করতে ডাচরা মরিয়েছিল যে।
গল্পে গল্পে এগোচ্ছে মোটরবোট বা এবার উইলিংডন দ্বীপ। জলের ধারে অতিকায় এক হোটেল। বিলাসবহুল হোটেলটা দেখে টুপুরের একটু আফসোসই হলো মনে মনে। ইস, ওই হোটেলেই তো তারা উঠতে পারত। দূরে আরব সাগর দেখা যাচ্ছে। হোটেলে বসে সারা দিন বেশ তাকিয়ে থাকতো সমুদ্রের দিকে। উইলিংডন পেরিয়ে থই থই ব্যাকওয়াটার ছেড়ে মোটরবোট ঘুরল বায়ে অপেক্ষাকৃত সরু খাড়িতে। মিনিট 5-7 মধ্যেই এসে পড়ল মাট্টানচেরির ফেরিঘাট। এখানেই প্রথম বিরতি। 1 ঘন্টা থামবে বোট। ঘাট থেকে মাট্টানচেরির ডাচ প্যালেস খুব একটা দূরে নয়। পৌঁছে টুপুর হতাশই হলো বেশ। প্রাসাদের চেহারাটা যেন কেমন কেমন। দেখে মনে হয় নিতান্তই সাধারণ একতলা বাড়ি, উঁচু পাঁচিলে ঘেরা। যতই বড়সড় হোক, বাড়িটার আভিজাত্যও নেই, জৌলুসও নেই। বড় লোহার গেটখানা বন্ধ। লোহার গেটের মধ্যিখানে খুদে একখানা দরজা, সেখান দিয়ে গলে গলে ঢুকছে টুরিস্টরা। প্রাসাদের একটা অংশ নিয়ে মিউজিয়াম। দেখতে হলে উঠতে হয় দোতলায় উঁচু উঁচু সিঁড়ি ভেঙে। কোনো ক্রমে উঠলেন সহেলি, হাঁপাচ্ছেন, জিরোচ্ছেন। টুপুরেরা দল বেঁধে ঢুকে পড়ল অন্দরে। প্রথম ঘরে দেওয়াল জোড়া প্রকাণ্ড প্রকাণ্ড মিউরাল পেন্টিং, নিপুণ হাতে আঁকা রামায়ণ মহাভারতের কাহিনী। দেওয়ালের গায়ে কাঠের কাজও তারিফ করার মতো। বাকি 2-3টে ঘরে রাজরাজাদের পোশাক, অস্ত্রশস্ত্র, চোখ ধাঁধানো কারুকাজ করা পালকি, পুরনো আমলের দলিল দস্তাবেজ। অবনী অনেকটা সময় নিয়ে চোখ বোলালেন দলিলগুলোয়। এই প্রাসাদেই নাকি অভিষেক হতো কোচি রাজার। ছোট বড় সিংহাসনও সংরক্ষিত আছে প্রাসাদে। বুমবুম দড়ির বেড়া টপকে সিংহাসনে বসে পড়তে যাচ্ছিল। টুপুর খপ করে ধরে ফেলল তাকে। নিতিন মাসের সঙ্গে অন্ধকার সিঁড়ি বেয়ে নিচের মিউজিয়ামও দেখে এলো টুপুর। আলাদা করে বিশেষ কিছু দেখার নেই সেখানে। সেই এক ধরনের রাজপোশাক, ঢাল তলোয়ার, নয়তো কিছু কাগজপত্র। প্রথম ঘরটা দেখেই নেমে এসেছিলেন সহেলি। নিচের ধাপিতে বসে জল খাচ্ছেন ঠক ঠক। পার্থরও মুখ ঈষৎ বেজার। মিউজিয়ামে ফ্ল্যাশ গান জ্বালানো মানা বলে একটা ছবিও তুলতে পারিনি বেচারা। একমাত্র অবনীই যা তৃপ্ত। এই ধরনের ঐতিহাসিক স্থান তার বড় প্রিয়। এবার যাত্রা ইহুদিদের সিনাগগের দিকে। ডাচ প্যালেস থেকেই দেখা যাচ্ছিল সিনাগগের চূড়া। মনে হচ্ছিল যেন পাশেই, কিন্তু যেতে হলো বেশ খানিক ঘুরে। রাস্তায় পড়ল কোচির মশলাপট্টি। কেরলের ভুবন বিখ্যাত এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ নাকি নিলাম হয় এই বাজারে। আজ রবিবার, নিলামখানা বন্ধ, তাই পাড়াটাও ফাঁকা ফাঁকা। নিলামখানার গায়ে সরু গলি, জু টাউন। দুধারটা দেখতে দেখতে হাঁটছিল টুপুর। ইহুদি পল্লীর বাড়িগুলো অতি প্রাচীন। সুদূর অতীতের গন্ধ যেন লেগে আছে গায়ে। এদিকে ওদিকে বেশ কয়েকটা দর্জির দোকান আর কিউরিও শপ। ভ্রমণার্থীদের জন্য খোলা আছে দুর্লভ শিল্পবস্তুর দোকানগুলো। কেনা বেচা চলছে অল্প বিস্তর। সহেলি একটা দোকানে দাঁড়িয়ে পড়েছে। চেঁচিয়ে ডাকলেন, এই মিতিন, দেখবি আয়। সুনীলের সঙ্গে কথা বলতে বলতে এগিয়ে গিয়েছিল মিতিন। ফিরে এলো। কি হলো? পেতলের ঘণ্টাটা কি সুন্দর দেখ, নিয়ে নেব নাকি? কি করবে নিয়ে? কেরল ট্যুরের স্মৃতি হিসেবে রাখবো। ড্রয়িং রুমের পর্দাতেও লাগিয়ে রাখতে পারি। পর্দা নড়লেই ঢং করে বাজবে, কিংবা গিফটও কাউকে করা যায়। টুপুর দুদিকে মাথা নাড়ল। না, বেড়াতে বেরিয়ে মার বাজার করার বাতিকটা আর সত্যিই গেল না। সহেলির আগ্রহ টের পেয়ে দোকানদারেরাও উদ্দীপিত। হাত মুখ নেড়ে বলল, নিয়ে নিন ম্যাডাম, এ সত্যিই অতি দুষ্প্রাপ্য বস্তু। আপনি নিশ্চয়ই এই এজাকিয়াল রাহাবির নাম শুনেছেন। ওই যে সিনাগগের মাথায় বড় ঘড়িটা দেখছেন, ওটা যিনি তৈরি করেছিলেন। এই ঘণ্টাটাও সেই রাহাবিরই সম্পত্তি। আপনি যদি নেন তো জলের দরে দিয়ে দেব। 250 বছরের পুরনো ঘণ্টা পাবেন মাত্র 2500 টাকায়। মিতিন ফিসফিস করে বলল, কথায় ভুলো না,
ঘণ্টাটার বয়স 1 বছরও হয়েছে কিনা সন্দেহ। ওটা যেখান থেকে কিনেছে সেখানকার দামের ট্যাগটা সাটা ছিল গায়ে। ছিঁড়ে ফেললেও ছাপানো কাগজের কুচি কিন্তু এখনো ঘন্টায় লেগে আছে। সুনীল নিচু গলায় বলল, এরা কিন্তু খুব ঠকায় ম্যাডাম, ঠিকঠাক না চিনে কেনা উচিত হবে না। অগত্যা সহেলিকে নড়তেই হয়। জুলজুল চোখে পাহাড়ি ঘণ্টাটাকে আর একবার দেখে নিয়ে এগোলেন সহেলি। 25-30 হাত গিয়েই সিনাগগ, ইহুদিদের উপাসনালয়। বহিরঙ্গে তেমন পরিপাট্য নেই বটে, তবে প্রাচীনত্ব বেশ বোঝা যায়। রাহাবির ঘড়িটা ভালোই সময় দিচ্ছে, 3:20। টিকিট কেটে জুতো ছেড়ে সিনাগগে ঢুকেই চক্ষু ছানা বড়া। ভেতরে কি রঙের বাহার, ঝলমল করছে। সহেলি পর্যন্ত ঘন্টার শোক ভুলে বিমোহিত। দর্শনার্থীদের ভিড়ে এমনই গিজগিজ করছিল চারিদিকে যে টুপুরদের মোটর বোটের দলটা ঢুকে ঠাই নাই দশা। তার মধ্যে সবাইকে এক জায়গায় জড়ো করেছে গাইড। গড়গড় করে আউড়ে চলছে সিনাগগ বৃত্তান্ত, সেই দুর্বোধ্য ইংরাজিতে। টুপুর মিতিন সরে এলো। সুনীলের মতো গাইড থাকতে তারা ওই লোকটার বকবকানি শুনবে কেন? গলা ছেড়ে সুনীল বলল, এই সিনাগগ আর ওই ডাচ প্যালেস মোটামুটি সমসাময়িক। এটা তৈরি হয়েছে 1568-তে। আমাদের কচির রাজা ভাস্কর প্রথম রবি বর্মা জমিটা দান করেছিলেন ইহুদিদের। ওই দেওয়ালে গাঁথা তামার পাত্র দেখছেন, ওটাই দানপত্র। টুপুর জিজ্ঞেস করল, কিন্তু ইহুদিরা কোচিতে এলো কি করে? সে এক লম্বা স্টোরি, পরে শুনিসক্ষণ। মিতিন বলল, এখন ভালো করে সিনাগগটা দেখ। প্রাণ ভরে ছবি তুলছিল পার্থ। কাছে এসে আঙ্গুলে তারিফের মুদ্রা ফুটিয়ে বলল, দেখার মতো জায়গা বটে, কি খ্যামচাক সব ঝাড়লণ্ঠন বাপস, আর এক কত ধরনের ল্যাম্প, গা দিয়ে যেন রামধনের রং ঠিক রচ্ছে। মাঝখানে পেতলের রেলিংওয়ালা গোল জায়গাটা কিসের? বুঝতে পারলে না? ওখানে দাঁড়িয়ে রবি প্রার্থনা করেন। রাবি মানে তো ইহুদিদের পুরোহিত, তাই না মিতিন মাসি? কারেক্ট। সুনীল হাসল। আলো পড়ে যে ঘেরা ব্যালকনি, ওখানে লাইন দিয়ে দাঁড়ান ভক্তরা। বুম বুম বিজ্ঞের মতো মেঝের টাইলস পরিদর্শন করছিল। গম্ভীর গলায় প্রশ্ন করল, এইসব রঙিন পাথর কি ইহুদিদের বানানো? হুম, এই টাইলস আনা হয়েছিল চীন দেশের ক্যান্টন থেকে। ওই যে রাহাবির কথা হচ্ছিল, উনিই আনিয়েছিলেন। টাইলসের ওপর নকশাগুলো হাতে আঁকা, চীনাদেরই। অবনী আর সহেলি দক্ষিণী গাইডের বক্তৃতা শুনছিলেন এতক্ষণ। অবনী হঠাৎ এসে জিজ্ঞেস করলেন, এখানে নাকি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে সুনীল। কেই বলেন তো স্যার? গ্রেট স্ক্রল। ও হ্যাঁ, ওটার কথাই তো বলা হয়নি। ছাগলের চামড়ার ওপর লেখা একটা ওল্ড টেস্টামেন্ট আছে এখানে, হেব্রু লিপিতে। তাই নাকি? মিতিন অবাক। পুরো ধর্মগ্রন্থ ছাগলের চামড়ায় লেখা? ইহুদিদের ধর্মগ্রন্থ তো তালমাদ, তার গোটাটাই আছে কি না বলতে পারবো না ম্যাডাম। তবে আমার এক জু বন্ধু ছিল, তার মুখে শুনেছি ওদের পবিত্র টোরা মানে ধর্মীয় অনুশাসন লিপি নাকি রাখা থাকে সিনাগগের দেয়াল সিন্ধুকে। অনুশাসন মানে কি 10 কমান্ডসমেন্ট, অর্থাৎ সিনাই পর্বতের মোজেস যে দৈববাণী পেয়েছিলেন? দৈববাণীর গল্পটা জানে টুপুর। সিসিল বিডি মিলির তৈরি দারুণ জমকালো 10 কমান্ডমেন্টস সিনেমাটা মাত্র কমাস আগে দেখেছে সে। নন্দনে একটা বিশেষ শো হয়েছিল, নিয়ে গিয়েছিল স্কুল থেকে। ছবিতে সমুদ্র দুভাগ হয়ে যাওয়া দৃশ্যটা ভাবলে এখনো টুপুরের গায়ে কাটা দেয়। অবনী উৎসুক স্বরে জিজ্ঞেস করলেন, ওই গ্রেট স্কল একবার দেখা যায় না সুনীল? আমি যদ্দূর জানি সাবাথের দিন ছাড়া ওটা বের করা হয় না স্যার, মানে শনিবার, যেদিন ওরা প্রার্থনা করেন। দেখো না একবার চেষ্টা করে, তুমি তো প্রেসের লোক, তুমি রিকোয়েস্ট করলে হয়তো। দেখছি।
গুরুর অনুরোধ রক্ষা করতে সুনীল কোথায় যেন চলে গেল। মিনিট 10 পর ফিরে এসে বলল, এমনিতে ওরা কাউকে দেখান না, অনেক বলে কয়ে ম্যানেজ করলাম। তবে কি তবে? 6টার সময় আসতে হবে, সিনাগগে ভিজিটিং আওয়ার শেষ হবার পর। সিনাগগ দেখাশোনা করে একটা ট্রাস্টি বোর্ড, ওই ট্রাস্টি বোর্ডেরই এক সদস্য সিনাগগের কেয়ারটেকার, পাশেই বাড়ি। তিনি বললেন রাবিকে বলে তখন একটা ব্যবস্থা করতে পারেন। বাহ, খুব ভালো। এতে সমস্যা কোথায়? আমাদের মোটরবোটে চলে যাবে স্যার, তাছাড়া আরও কিছু সাইট সিইং আছে। নিতিন বলল, আমরা যদি বোটে না ফিরি, এখান থেকে তো ট্যাক্সি নিয়েও যাওয়া যায় ব্রিজ ক্রস করে। তা অবশ্য যায়, মোটরবোট তো এর পরেই মাট্টনচেরি আর একটা ঘাটে যাবে, ওখানেই না হয় আমরা পাকাপাকি নেমে যাব। কি তাই করবেন? সবাই এক বাক্যে রাজি, একমাত্র সহেলেই যেন যা সামান্য গাঁইগুই করছিলেন। হোটেলে ফিরে সুনীলদের বাড়ি যাওয়ার আগে তার টুকটাক মার্কেটিংয়ের বাসনা ছিল। সন্ধে অবধি মাট্টনচেরিতে পড়ে থাকলে তা কি আর হবে? তা যাই হোক, দলের সঙ্গে বেরোলে কিছু সমঝোতা তো করতেই হয়। কেয়ারটেকারকে জানিয়ে মোটরবোটে এলো টুপুররা। পরবর্তী ফেরিঘাটে নেমে সাইকেল রিক্সা ধরে সোজা সেন্ট ফ্রান্সিস চার্চ, ভারতে ইউরোপিয়ানদের তৈরি প্রথম গির্জা। জানাই ছিল আজ রবিবার, টুরিস্টের জন্য গির্জা বন্ধ। তবে এসেছে যখন, জায়গাটা তো দেখতেই হয়। ভাস্কো দা গামার সমাধিস্থল বলে কথা। গির্জায় পৌঁছে টুপুর অবশ্য বেজায় হতাশ। ভাস্কো দা গামার সমাধির জায়গাটাও গির্জার ভেতরে, অতএব সেটা দেখারও কোনো সুযোগ নেই। পার্থ ঠোঁট উল্টে বলল, স্যাভাত ডেতে গির্জায় আসার ঠেলা বোঝো, পুরো জার্নিটাই বেকার। বুমুম হুড়ু কুচকে বলল, স্যাভাত ডে মানে কি বাবা? বিশ্রামের দিন। খ্রিস্টান আর ইহুদিরা বিশ্বাস করেন ভগবান পৃথিবীটাকে গড়েছিলেন 6 দিনে। ব্যাপক খাটুনি গিয়েছিল তো, তাই 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। ভগবানের দেখা দেখি ভক্তরাও তাই সপ্তাহের একটা দিন বিশ্রাম নেয়। সেদিন নো কাজ, একমাত্র প্রার্থনা ছাড়া। ইহুদিরা শনিবারটাকে স্যাবাত বলে মানেন, খ্রিস্টানরা রবিবার। বুমবুম আরো গম্ভীর হয়ে বলল, আমিও খ্রিস্টান হয়ে যাব, তাহলে কেউ আমাকে রোববার পড়তে বসতে বলতে পারবে না। বাকি 6 দিন তুমি পড়ে উল্টে যাচ্ছ যেন। আমি উল্টোই না, সোজাই থাকি। বুমবুমের কথার ভঙ্গিতে হাহা করে হেসে উঠল সবাই। কাগজ পেতে একে একে বসে পড়েছে গির্জার সামনেটায়। বোটে ফেরার তাড়া নেই, এখন মনের সুখে গুলতানি চলতে পারে ঘণ্টাখানেক। ব্যাগ থেকে বেরিয়ে পড়ল খাবার দাবার, একটু আধটু মুখ চলছে সকলেরই। টুপুরেরই শুধু মন খারাপটা কাটছিল না, আনমনে দেখছিল গির্জাটাকে। বিকেলে সূর্য এসে পড়েছে গির্জার মাথায়, সোনালি আলোয় কি ঝকঝক করছে ক্রসখানা। আহা, আজ রবিবার না হলে সত্যিই খুব ভালো হতো। বিড়বিড় করে টুপুর বলেই ফেলল, এত দূর এসেও ভাস্কো দা গামার সমাধিটা মিস হয়ে গেল, কোনো মানে হয়? সমাধি আর এখানে কোথায় টুপুর? মিতিন সান্ত্বনা দিল। ভাস্কো দা গামা মারা গিয়েছিলেন 1524-এ। তার 14 বছর পরেই তো কফিন এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল লেসবেনের বেলাম কনভেন্টে। সুনীল বলল, ইয়েস সিস্টার, এখানে শুধু জায়গাটাকে ঘিরে রাখা আছে, ভেতরে কিচ্ছু নেই। তা হোক, এক সময় তো ছিল ভাস্কো দা গামার মতো একজন বিখ্যাত ভূপর্যটক। ভুল বললি টুপুর, ভাস্কো দা গামা মোটেই ভূপর্যটক নন। অবনী মেয়েকে শুধরে দিলেন। ভাস্কো দা গামা ছিলেন পাক্কা বিজনেসম্যান। কোচিতে এসে তিনি একটা ফ্যাক্টরিও করেছিলেন, জাহাজ জাহাজ মশলা চালান দিতেন এখান থেকে। দেখতে দেখতে কেটে গেল সময়, ফাঁকে ফাঁকে লাল ব্যাগের খাবারও শেষ। 5টা নাগাদ উঠে পড়ল সবাই। এবার গুটিসুটি মেরে যাওয়া যাক সিনাগগে।
ট্রাস্টি বোর্ডের সদস্য সাইমন পেরেজ বাড়িতেই অপেক্ষা করছিলেন। বছর 60-এর মানুষটার চেহারাটা দেখার মতো। পেটা স্বাস্থ্য, হাইট প্রায় 6 ফুট, কাটা কাটা নাক, চোখ, গায়ের রং দেখে বোঝার উপায় নেই যে তিনি ভারতীয় না বিদেশি। রোদে পুড়ে ঈষৎ তামাটে ভাব এসেছে বটে, তাও দারুণ ফর্সা। সুনীলকে দেখে সাইমন বললেন, তাড়াতাড়ি এসে ভালোই করেছ। তোমাদের কাজটা সেরে আমি এবার মেনল্যান্ডে যাব। কোয়াট্টাম থেকে আমার এক বন্ধু আসার কথা আছে। সুনীল জিজ্ঞেস করল, আপনি দেখাবেন তাহলে? না না, ওটা তো রাবির দায়িত্ব, আমি সঙ্গে থাকব। চলো আমরা আগে রাবির কাছে যাই। সিনাগগের রাবি জোস হ্যালেগুয়া থাকেন জু টাউনে, গলিতে। আদ্যিকালের বাড়িটার সদর দরজা খোলাই ছিল। এক স্যাঁতস্যাঁতে অন্ধকার অন্ধকার ঘরে টুপুরদের বসালেন সাইমন। প্রায় সঙ্গে সঙ্গেই অন্দরমহল থেকে এক বৃদ্ধ দম্পতির আবির্ভাব। বয়স্ক মানুষটি ভারী সৌম্যকান্তি, টকটকে রং, মুখময় সাদা দাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা। তুলনায় মহিলা ছোটখাটো, পরনে লং স্কার্ট, পাকা চুল চূড়ো করে বাঁধা। ঘরে টিউবলাইট জ্বেলে দিয়েছিলেন জোশ, তাতেও অবশ্য ঔজ্জ্বল্য তেমন বাড়ল না ঘরের। মলিন দেওয়াল যেন শুষে নিল আলো। সোফা, সেন্টার টেবিল, কাচের আলমারি সবই আছে, তবে প্রতিটি আসবাবেরই হতশ্রী দশা। কার্পেটটিও যথেষ্ট মলিন। একমাত্র টেলিভিশন, সেটিই যা নতুন। সুনীলই পরিচয় করিয়ে দিল সকলের। জোস হ্যালেগুয়া রীতিমতো বিস্মিত। বললেন, তোমরা সেই সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছ? পার্থ বলল, হ্যাঁ স্যার, এখানকার সিনাগগ আমাদের মুগ্ধ করেছে। শুনে সম্মানিত বোধ করলাম। স্পষ্ট উচ্চারণে ইংরেজি বলছেন জোশ। কিন্তু তোমরা হঠাৎ গ্রেট স্কল দেখতে চাইছো কেন? অবনী বললেন, ইতিহাস আমায় খুব টানে, আর প্রাচীন ইতিহাসের সঙ্গে আপনারা ইহুদিরা তো ভীষণভাবে জড়িয়ে আছেন। আপনাদেরই এক উপাসনালয়ে এসে আপনাদের ধর্মীয় অনুশাসন লিপি দর্শন তো এক পরম সৌভাগ্যের বিষয়। তা আমাদের এই সিনাগগ সম্পর্কে আপনার কি জানা আছে? এই সিনাগগ তৈরি হয়েছিল 1568-তে। 1662-তে পর্তুগিজরা এটাকে পুড়িয়ে দেয়। তার 2 বছর পর ডাচরা এসে সিনাগগ ফের নতুন করে বানিয়ে দিয়েছিল। অবশ্য আপনাদের এই জু টাউন তৈরি হয়েছে তারও 1000 বছর আগে ইয়েমেন আর ব্যাবিলন থেকে আসা ইহুদিদের হাত ধরে। আসিরিয়ার সম্রাট নেবুচাঁদনেজার জেরুজালেম দখল করার পর পালিয়ে এসেছিলেন ওই ইহুদিরা। ঠিক বলছি? মোটামুটি। তবে আমরা কিন্তু ইয়েমেন বা ব্যাবিলনীয় ইহুদি নই, সে আপনার চেহারা দেখেই অনুমান করা যায়। আপনারা সম্ভবত এসেছেন স্পেন থেকে 15th সেঞ্চুরিতে। এতক্ষণে জোশের ঠোঁটে অনাবিল হাসি। বাহ, আমাদের অনেক খবরই তো রাখেন দেখছি। পাশ থেকে সাইমন বলে উঠলেন, জানেন তো, এই মাট্টানচেরির অনেকটাই কিন্তু আমাদের হাতে গড়া। সেই মাট্টানচেরি থেকে এই হারিয়ে যাচ্ছি আমরা। মিসেস হ্যালেগুয়া এই প্রথম কথা বললেন। গোটা মাট্টানে আমরা পড়ে আছি মাত্র জানা 60, তা বেশিরভাগই বুড়ো বুড়ি। আমাদের ছেলেমেয়েরা তো আর এদেশে থাকতেই চায় না। ভাবতে পারো, এর্নাকুলামের সিনাগগে এখন তালা ঝোলে। দুঃখ করো না শ্যারন, ইহুদিদের জীবনটাই তো এরকম। জোশ হ্যালেগুয়া যেন সামান্য উদাস। এই বিশাল দুনিয়ার কোথাও কি আমরা থিতু হতে পেরেছি? হয় তারা খেয়ে পালিয়েছি, নয় নিজেরাই ছুটছি। পৃথিবীর সব দেশেই আছি আমরা, কিন্তু কোথাও আমাদের স্থায়ী ঠিকানা আছে কি? সাইমন ঘড়ি দেখছেন, বললেন, আমরা কি ওদের এখন নিয়ে যেতে পারি? চলুন,
তবু মনে রাখবেন, আমরা কিন্তু পবিত্র টোড়া সহজে কাউকে দেখাই না। নেহাত সাইমন আপনাদের কথা দিয়ে ফেলেছে। সাইমন তাড়াতাড়ি উঠে বললেন, আমি কিন্তু আপনার অনুমতি নিয়ে তবেই হ্যাঁ বলেছি। তুমি বললে কি আর আমি না করতে পারি সাইমন? টুপুরের কেন যেন মনে হলো গ্রেট স্ক্রল দেখানো নিয়ে সাইমন আর জোশের একটা সূক্ষ্ম দ্বন্দ্ব চলছে। জোশ কি খুব অসন্তুষ্ট হয়েছেন? বেশিক্ষণ অবশ্য কথা চালাচালি চলল না। জুতো গলিয়ে টুপুরদের নিয়ে বেরিয়ে পড়লেন জোস হ্যালেগুয়া। সিনাগগে আলো জ্বলছে। টিকিট কাউন্টারে ছেলেটি বসে বসে হিসেব করছে টাকা পয়সার। সাইমন আর জোশকে অসময়ে দেখে ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো। স্যার, আপনারা? সাইমন বললেন, ওয়েস্ট বেঙ্গল থেকে এই অতিথিরা এসেছেন, এরা আমাদের গ্রেট স্ক্রল দেখবেন। তুমি বসো, কাজ করো। ব্যাগ রেখে জুতো ছেড়ে টুপুররা ভেতরে ঢুকলো। বর্ণময় সিনাগগ আলোর ছটায় আরও অপরূপ এখন। দেওয়াল সিন্দুকটা বেদির ওপারে, পর্দায় ঢাকা। পর্দা সরিয়ে সিন্দুকের তালা খুললেন জোশ হ্যালেগুয়া। পাল্লায় হাত ছোঁয়ানোর আগে চোখ বুজে বিড়বিড় করে কি যেন মন্ত্র উচ্চারণ করলেন। সিন্দুক খোলার সঙ্গে সঙ্গে সিনাগগে যেন বাজ পড়ল। আর্তনাদ করে উঠেছেন জোশ। মহামূল্যবান গ্রেট স্ক্রলটা নেই। শেষ করলাম সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস, কেরালায় কিস্তিমাতের প্রথম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে নেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।